আসসালামু আলাইকুম। ইফতারের শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্লোগান দেয়া বিরোধী দলের ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো সংসদে এসেছেন, তাদের সংসদীয় রীতিনীতি আত্মস্থ করতে সময় লাগবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকারের নিরাপত্তা ও সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলার দায়িত্বে থাকা সার্জেন্ট অ্যাট আর্মস। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। তবু প্রথম দিন অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় রীতি নেওয়াজ আত্মস্থ করতে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু তারা যা কিছু করেছেন তাদের অধিকারের মধ্যে রয়েছে। এই মুহূর্তে রাজধানী জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, মাজার জিয়ারতে এসে স্পিকার এবং ডেপুটি স্পিকার কি বলছেন? অল্প কিছুক্ষণ আগেই স্পিকার এবং ডেপুটি স্পিকার মাজার জিয়ারত করে গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা ইতিমধ্যে স্থান ত্যাগও করেছেন। তারা মূলত বলছেন যে দীর্ঘদিন পর সংসদীয় গণতান্ত্রিক যে এক ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাংলাদেশ ফিরল। এটি একটি ঐতিহাসিক বিষয় এবং এই ঐতিহাসিক যে বিষয় বা এই সময়টিতে তারা স্পিকার হিসেবে দায়িত্ব পাওয়াটা তাদের জন্য গৌরবের বলে তারা জানিয়েছেন এবং আগামীর যে সংসদ গণতান্ত্রিক সংসদ হতে যাচ্ছে এমনটি তারা জানাচ্ছিলেন। এবং মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান এবং জুলাইয়ের যে আন্দোলন এবং সেই অভ্যুত্থানে প্রাণ দেওয়া যে যারা শহীদ রয়েছেন তাদের ত্যাগের বিষয়গুলোকে মাথায় রেখে এবং মুক্তিযুদ্ধের ত্যাগের বিষয়গুলোকে মাথায় রেখে আগামী সংসদ পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং গতকাল বিরোধী দলের ওয়াকআউট সম্পর্কে তিনি বলেছেন যে এটি সংসদীয় রাজনীতিতে এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা এবং এই বিষয়টি নিয়ে এতটা ওয়াকআউট করার যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে এতটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না বলে জানিয়েছেন এবং পরবর্তীতে এই গণতান্ত্রিক ধারা সংসদীয় রাজনীতিতে অব্যাহত থাকবে এমনটি তিনি প্রত্যাশা করেছেন। জানছিলাম শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের খবর। রেলে ঈদ যাত্রার প্রথম দিনের শুরুতে ভোগান্তি ছাড়াই কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সকাল থেকে রেল স্টেশন থেকে শিডিউল মেনেই বেশিরভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশনে নেই কোনো হুড়োহুড়ি বা বাড়তি চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদ যাত্রায় কমলাপুর থেকে প্রতিদিন 43 জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে 21টি ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ভেতরে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফলে অনেকটা ভোগান্তি ও ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পেরে সন্তুষ্ট ঘরমুখ মানুষ। আজ থেকে শুরু হওয়া রেলের ঈদ যাত্রা চলবে 19 মার্চ পর্যন্ত। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র আপনি কেমন দেখছেন এবং সরেজমিন দেখতে এসে যোগাযোগ মন্ত্রী ঈদ যাত্রা নিয়ে কি বলেছেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশনে এবার অন্যবারের ঈদযাত্রা চেয়ে অনেকটাই ব্যতিক্রম। শুধুমাত্র যারা যে ট্রেনে যে সময়ে কমলাপুরের আসার কথা ঠিক সেই যাত্রীরাই টিকিট প্রদর্শন করে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করছেন। ফলে যাত্রীদের যে গাদাগাদি বা যে ভিড় সেটি একদমই কমলাপুর রেল স্টেশন নেই বললেই চলে। ঈদের সময় সচরাচর কমলাপুর যেখানে ভিড় থাকার কথা আজকে কিন্তু সেটি একদমই ভিন্ন চিত্র। কিছুক্ষণ আগে অর্থাৎ
10:30 পৌনে 11টার দিকে কমলাপুরে ঈদযাত্রার যে যাত্রীদের সাথে কথাবার্তা বলার জন্য কমলাপুরের সার্বিক চিত্র দেখার জন্য কিন্তু পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনে এসেছিলেন এবং তারা এসে পরিদর্শন শেষে গণমাধ্যমে যে কথা বলেছেন সেখানে মোটা দাগে যে 2-3টি কথা বলেছেন যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং 114 জোড়া ট্রেন প্রতিদিন ছেড়ে যাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে এবং প্রতিদিন 43 থেকে 44,000 যাত্রী পরিবহন করবে এই ট্রেনগুলো। এছাড়া কিন্তু কোনো ধরনের ভোগান্তি নেই, শুধুমাত্র অনলাইনে টিকিট কাটতে গিয়ে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন, সেটি কিন্তু তারা মন্ত্রী স্বীকার করেছেন এবং একই সাথে বলেছেন যে সড়ক পথে যাতে কোনো ধরনের যাত্রী ভোগান্তি না হয় সেজন্য বা বিশেষ করে এখন তেল নিয়ে যে ক্রাইসিস দেখা দিয়েছে সেই তেলের কোনো ক্রাইসিস থাকবে না। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ তেল পাবে এবং কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ থাকছে না এবারে ঈদ যাত্রায়, এটি স্পষ্ট করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এই ছিল আমার কাছ থেকে ঈদ যাত্রার সবশেষ খবর। জানছিলাম ঈদ যাত্রার খবর। রাজধানী সহ সারা দেশে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। রাজধানী শাহবাগ, রাজারবাগ, মহাখালী, গাবতলী সহ বেশিরভাগ ফিলিং স্টেশন সকাল থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে পেট্রোল অকটেন মিলছে। ভোক্তাদের অভিযোগ, অনেক ফিলিং স্টেশন সরবরাহে ঘাটতির অজুহাত দেখিয়ে পাম্প বন্ধ রেখেছে। সরকার থেকে নানা নির্দেশনা জারি করা হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। রাজধানী তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, পেট্রোল পাম্পগুলোতে আজকের চিত্র আপনি কেমন দেখছেন? এখনও পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আজকেও সেই সকাল থেকে দীর্ঘ সারি রয়েছে, তবে যারা ভোক্তারা রয়েছেন তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন। তার কারণ দীর্ঘ লাইন থাকার কারণেও আগে যে পেট্রোল বা অকটেন বা ডিজেল নিতে তাদের সেই 2 ঘন্টা সময় অতিবাহিত হতো, সেই সময় কিন্তু এখন কমে এসেছে। কেউ কেউ বলছেন যে 1 ঘন্টা লাগছে, কেউ কেউ আধা ঘন্টা নিয়ে আসছেন। এবং এই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকটটি কিন্তু যারা রাইড শেয়ারিং করেন, অর্থাৎ উবার বা পাঠাও যারা রাইড শেয়ারিং করেন, তাদের কিন্তু সবথেকে বেশি সংকটে পড়েছিলেন। তাদেরকে 5 লিটার করে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই কারণে তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। এবং সবথেকে বড় যে বিষয়টি জানিয়ে রাখি যে ভারত থেকে তেল আমদানি হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু ডিজেল মজুদ রয়েছে 14 থেকে 30 দিনের এবং পেট্রোল মজুদ রয়েছে 10 থেকে 15 দিনের এবং অকটেল মজুদ রয়েছে 15 দিনের। তো সব কিছু মিলিয়ে সংকট কিন্তু ধীরে ধীরে কমছে। এবং পাশাপাশি যে পাম্প কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে তাদের একটি বিষয়ে সমস্যা হচ্ছে যে রেশনিং পদ্ধতিতে দেওয়ার কারণে তারা কিছুটা তেল কম পাচ্ছেন, তবে সেই কমের মধ্যেই তারা আসলে সব জায়গায় সরবরাহ করছেন গ্রাহকদের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, এজন্য সব পাম্প কর্তৃপক্ষ তারা সঠিকভাবে তেল সরবরাহ করছেন। এবং এখন পর্যন্ত দেখেছি যে আগের থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। জানছিলাম জ্বালানি তেলের সরবরাহের খবর। রমজানের শেষ দিকে এসে বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, তবে হঠাৎ কৃত্রিম সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। বেড়েছে সব ধরনের মুরগির দাম, গরু এবং খাসির মাংসের দামও কিছুটা বেড়েছে। রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বাজারে হঠাৎ সয়াবিন তেলের সংকট কেন এবং ব্যবসায়ীরা এই ব্যাপারে কি বলছেন? রমজানের প্রায় শেষ ভাগে সবকিছু ঠিক থাকলে আর 1 সপ্তাহ পর পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। স্বাভাবিকভাবেই ঈদকে কেন্দ্র করে কিন্তু নিত্যপণ্যের বাজারে চাহিদা বেড়ে যায়। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যে পোলাওয়ের চাউল, সেটির দাম আমরা দেখতে পাচ্ছি আকাশচুম্বী হয়ে গেছে। বিক্রেতারা যেমনটি বলছেন, গত কয়েক সপ্তাহের ব্যবধানে খোলা পোলাওয়ের চাউল কেজি পর্যন্ত প্রায় 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্যাকেটজাত বিভিন্ন কোম্পানির যে সকল পোলাওয়ের চাউল রয়েছে, সেগুলো প্রায় 25 থেকে 30 টাকা
টাকা পর্যন্ত গায়ের রেট বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি সয়াবিন তেলের যে একটি কৃত্রিম সংকট আমরা দেখতে পাচ্ছিলাম, যেমনটি তেল রিফাইনিং অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা একটি অজুহাত দিচ্ছিলেন ইরান ইসরায়েলের যে যুদ্ধের সংকট, সেটিকে কেন্দ্র করে যে তেলের যে একটি ক্রাইসিস, জ্বালানি সংকটের কারণে কিন্তু তারা ঠিকমতো বাজারে সয়াবিন তেল সরবরাহ করতে পারছে না। এটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি খুচরা পর্যায়ে বাজারের প্রভাব পড়েছে এবং সয়াবিন তেলের যে একটি সংকট সেটি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, অর্থাৎ বিক্রেতাদের যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী তারা সয়াবিন তেল পাচ্ছেন না। অন্যদিকে যদি বলি মাংসের বাজারেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ঈদকে কেন্দ্র করে প্রভাব পড়েছে। মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে প্রায় 40 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি 350 টাকা, অর্থাৎ কেজিতে 50 টাকা বেড়েছে। গরুর মাংসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 50 টাকা বেড়েছে। এছাড়া খাসির মাংস 100 টাকা বৃদ্ধি পেয়ে 1300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে, শুধুমাত্র লেবুর দাম এখনও বাড়তি, হালি প্রায় 80 থেকে 120 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ 100 থেকে 120 টাকা। তবে তুলনামূলকভাবে বেগুন, শসা এবং টমেটোর দাম রমজানের শুরুর থেকে কিছুটা কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এখন পর্যন্ত শুক্রবারের বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। সুরভি, জানছিলাম রাজধানীর বাজার দরের খবর। এই মুহূর্তে রাজধানীর অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট SM মেহেদি হাসান। মেহেদি, শিশু প্রহর সহ বইমেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা কি বলছে? সুরভি, শিশু প্রহর আজ শুক্রবার, যেহেতু শিশু প্রহর শুরু হয়ে গেছে 11টায়, এবং বরাবর যেটা থাকে যে শিশুরা তার অভিভাবকের সাথে এখানে মেলায় আসে, এবং মেলায় দেখতে পাচ্ছেন যে অনেক শিশুরা কিন্তু এসেছে। হ্যাঁ, এবং এই শিশুদের যে আনাগোনা সেটি মেলাকে একটা বাড়তি আনন্দ দেয়। স্টলে ঘুরে ঘুরে রঙিন মলাট দেখে দেখে তারা যে বইগুলো নির্বাচন করে, বাবা মারা উৎসাহ দেন। এবং বাবা মাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে শিশুদেরকে পাঠ্য বইয়ের বাইরে তাদেরকে সৃজনশীল বই পাঠে উদ্বুদ্ধ করতে, এবং তাদেরকে তারা যেন বই বিমুখ না হন, যেহেতু এখন নানা ধরনের প্রযুক্তি রয়েছে যার কারণে বই বিমুখ হচ্ছে এবং চিন্তার যে জগৎ সেটি অনেক ক্ষেত্রেই সীমিত হয়ে যায়। ভাবনার জায়গা থেকে তারা চিন্তা করেন যে তারা যেন ছোটবেলা থেকেই বইয়ের সাথে পরিচিত হন। আপনি জানেন যে সুরভি, যে বই মেলা কিন্তু শুধু বই বিক্রির বিষয় না, এখানে লেখক প্রকাশকদের সাথে আড্ডা হয়। এছাড়া শিশুদের আনন্দের কথা চিন্তা করে কিন্তু শিশুদের বই যেমন রয়েছে, একই সাথে কিন্তু শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে পাপেট শো, এখানে বায়োস্কোপ, যেটা বাংলার চিরন্তন যেই বিষয়গুলো রয়েছে সাংস্কৃতিক আয়োজন, সেটি করা হয়। এবং একই সাথে শহুরে বাচ্চা যারা এইসবের সাথে পরিচিত না, তাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। বরাবরই কিন্তু বাংলা একাডেমি মন্দিরের যে গেটটা থাকে সোহরাওয়ার্দী, সেখানে কিন্তু এই উদ্যোগটা নেয়। তবে এবার সোহরাওয়ার্দী প্রাঙ্গণের এই পাশটায় মুক্তমঞ্চের পাশে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যদি বলি যে মেলা শেষ দিকে এসে শিশু প্রহরে আজকে বেশ জমে উঠেছে বলা যায়, এবং যত সময় গড়াবে এই উপস্থিতি আরও বাড়বে বলে আমরা আশা করছি। সুরভি, জানছিলাম অমর একুশে বইমেলার খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।